জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই গণভোট, ব্যালট হবে রঙিন, শিগগিরই দেশজুড়ে প্রচারণা শুরু। আজকালের মধ্যে অধ্যাদেশের গ্যাজেট জারি, অন্তর্বর্তী সরকারের ব্রিফিং। গণতন্ত্র উত্তরণে ফেব্রুয়ারিতে ঝামেলামুক্ত ভোটের আশা বিএনপির। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেখছেন মির্জা ফখরুল, প্রার্থিতা নিয়ে কিছু সমস্যা থাকার কথা স্বীকার। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের রায় 1 ডিসেম্বর। সর্বোচ্চ সাজা চায় দুদক। কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় হানিফের বিরুদ্ধে সাক্ষ্য আগামী মাসে। বন্দর বিদেশিদের হাতে গেলে ঝুঁকিতে পড়বে সার্বভৌমত্ব। চুক্তির এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের, দাবি রিটকারী আইনজীবীর। নাকচ অ্যাটর্নি জেনারেলের রায় 4 ডিসেম্বর। এবং মোবাইলে অটো চালু হচ্ছে সার্ভিস, অজান্তেই কাটছে টাকা। মেয়াদহীন ডেটায় বাড়তি অর্থ, সিম পরিবর্তন ফি 350। বিটিআরসির গণশুনানিতে নানা অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই হবে গণভোট, ব্যালট হবে রঙিন, শিগগিরই দেশ জুড়ে শুরু হবে প্রচারণাও। আজকালের মধ্যে জারি করা হবে অধ্যাদেশের গ্যাজেট। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের সম্মত 30টির বেশি রাজনৈতিক দল। সই না করলেও সম্মতি আছে এনসিপির। এ সময় ইসি সচিব আক্তার আহমেদ জানান, 5 ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে ভোটার তালিকা। 17 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করেন বহুল প্রত্যাশিত জুলাই জাতীয় সনদে। এরপর থেকে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির ব্যাপারে একমত হয় দলগুলো। তবে সংবিধানে গণভোট না থাকায় দেখা দেয় জটিলতা নিরসনে গণভোট অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নেয় সরকার। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদে তা পাশ হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে গণভোটের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, গণভোট আইন অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয়েছে, এ সপ্তাহেই দেয়া হবে প্রজ্ঞাপন। গণভোটটা হবে, সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। এই অধ্যাদেশটা আজকে মন্ত্রী পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। এ সময় তিনি জানান, একটি মাত্র প্রশ্ন ও ভিন্ন রঙে হবে গণভোটের ব্যালট। একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হ্যাঁ এবং না 2টা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছে না তারা নাতে ভোট দিবেন। গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। ডক্টর আসিফ নজরুল জানান, খুব দ্রুতই জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের নির্দেশনা দেওয়া হবে নির্বাচন কমিশনকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে দেশ। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁওয়ে মত বিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, প্রার্থী তালিকা নিয়ে কিছু সমস্যা থাকলেও বড় কোনো অসুবিধা নেই। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির নেতারা। সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ এখন উন্মুক্ত, তৈরি হয়েছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ। ঝামেলা ছাড়াই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে
বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বড় রাজনৈতিক দল, তাই এক আসনে একাধিক প্রার্থী থাকলে সমস্যা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, স্রোতস্বিনী নদীর মতো। এখানে এক একটা কনস্টিটিউন্সিতে 4টা-5টা করে ক্যান্ডিডেট থাকে, কিছু তো আপনার সমস্যা হবেই। এটা বরাবরই হয়ে এসছে, এটাতে কোনো অসুবিধা নাই। এটা হওয়াটাই বোঝা যায় যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। এদিন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ নির্বাচনের দিনই গণভোট চায়। ফ্যাসিবাদ বিরোধী বেশিরভাগ রাজনৈতিক দলেরও একই দাবি। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ব্যাপারে তারা দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের আরও অনেক গণতন্ত্রকামী রাজনৈতিক দল যাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের ঐতিহ্য রয়েছে এবং যারা সংগ্রাম করেছেন, প্রত্যেকে এই ব্যাপারে একমত যে একই দিনে জাতীয় নির্বাচনের সাথে গণভোট হওয়া উচিত। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তফসিল ঘোষণার পর প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হবে বলে জানান দলের এই শীর্ষ নেতা। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে জড়িয়ে পড়া নয়, নির্বাচনে অনিয়ম তুলে ধরায় পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব বলে মন্তব্য করেছেন CCAMM নাসির উদ্দিন। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে তফসিল। এ সময় অবাধে ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানান পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। 2023 সালের পর্যবেক্ষক নীতিমালা বাতিল করে নতুন করে নীতিমালা জারি করে নির্বাচন কমিশন। গেল জুলাইয়ে আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা 96 সংস্থার নিবন্ধন বাতিল করা হয়। এর 2 মাস পর নতুন করে 81টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। মঙ্গলবার সকাল বিকাল 2 পর্বে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। 2 পর্বে 81টি সংস্থাকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি 5টি। ডিজিটাল যুগের এআই দিয়ে তো এই ভোট কেন্দ্রে বাধাহীন পরিবেশ সহ বিভিন্ন দাবি তুলে ধরে ভোটের আগে পরে 10 দিন করে সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ দেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। আমরা এবার শুনেছি যে পুলিশদের ইয়েতে বডি ক্যাম্প থাকবে, সেটা, এবং ডেফিনেটলি সেটা একটা ভালো যথার্থ ব্যবহার যেন হয় এবং ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেখানে যেন অন্তত সিসিটিভি ক্যামেরা আওতায় নেওয়া হয়। পর্যবেক্ষক যাদেরকে আমি নিয়োগ করব, এদের কি স্পেশালি করে যে কোনো একজনকে আপনারা যদি ট্রেন্ড আপ করে দিতে পারতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। এবার দেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে উল্লেখ করে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কোনো পর্যবেক্ষক সংস্থা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্রে ব্যবহার করা হবে QR কোড। এইবারের পরিচয়পত্রে আমরা চেষ্টা করছি QR কোড অ্যাড করে দেওয়ার। আমাদের সচিবালয় এগুলো অর্গানাইজ করছে, বলার জন্য আমি বলে দিচ্ছি, যাতে করে ভুয়া কোনো তথাকথিত পর্যবেক্ষক কোথাও যেন ঢুকতে না পারে। ভোটের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে পর্যবেক্ষকদের সহযোগিতা চেয়ে রাজনীতি কিংবা দলের সঙ্গে যুক্তদের পর্যবেক্ষক নিয়োগ না দেওয়ার আহ্বান জানান সিএসি। আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন। এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে, সবকিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা, কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত মিছিল মিটিং এ গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। আরো জানান, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াই ইসির একমাত্র এজেন্ডা। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হবে 1 ডিসেম্বর। পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানাকে অবৈধভাবে 10 কাঠা জমি দেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক। মূল আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন দুদকের আইনজীবীরা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে বোন শেখ রেহানার নামে প্লট বরাদ্দ দিতে রাজুককে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা হলফনামা দিয়ে 10 কাঠা সরকারি জমির মালিক হন রেহানা। এসব অভিযোগে 17 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। 32 জনের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি অবৈধ নির্দেশনামা ও ভুয়া হলফনামা সহ আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ উপস্থাপন করেন দুদকের আইনজীবীরা। মঙ্গলবার উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে 1 ডিসেম্বর রায়ের তারিখ ধার্য করেন ঢাকার 4র্থ বিশেষ জজ আদালত। দরখাস্ত করার কথা ছিল রাজুক বরাবরে, কর্তৃপক্ষের বরাবরে,
কিন্তু তারা সেই দরখাস্ত সরাসরি তার বোনের কাছে করছে, যেটা তার এখতিয়ারের বাইরে। এটা রাজুকের এখতিয়ার এবং এটা ক্রিমিনাল মিসকন্ডাক্ট হয়েছে। সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে মায়ের নামে প্লট বরাদ্দের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ফলে নিজে প্লট না নিলেও মামলার আসামি হন তিনিও। রায়ে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড চান দুদকের আইনজীবীরা। উনি যখন জানলেন যে ওনার খালা শেখ হাসিনা এবং খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি তার ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন, মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা, ভাই এবং বোনকেও দিতে হবে। মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য 8 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। চলতি বছরের 2রা নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। হানিফ ছাড়া বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদরউদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ হয়। মাহবুবুল আলম হানিফ সাহেব আওয়ামী লীগের একজন পদাধিকারী ব্যক্তি এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমাদের পত্রপত্রিকার মাধ্যমে আমরা পেয়েছি, তার ভিডিও ক্লিপসে পেয়েছি। এছাড়াও তিনি নিয়মিত এই যে অন্য 3 জন আসামির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন, এসপি সাহেবের সাথে নির্দেশ দিয়েছেন এবং আমরা যে এই মামলার এই যে কমপ্লেন রেজিস্টার, সেইখানে আরেকজন অ্যাকিউজ যেটা 30 তারিখে আছে, সেই মামলার ফোন আলাপ এবং শেখ হাসিনার বক্তব্যের সাথে এর মামলার একটা স্ট্রং নেক্সাস পেয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের রায় 4 ডিসেম্বর। সকালে রুলের শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায়ের এদিন ধার্য করেন। রিটকারীর আইনজীবীরা বলছেন, বিদেশি কোম্পানির হাতে বন্দর তুলে দিলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এতে এ ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। যদিও অ্যাটর্নি জেনারেল বলেছেন, নির্বাচিত সরকারের মতো সব ধরনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার আছে অন্তর্বর্তী সরকারের। গত কয়েক মাস ধরে আলোচনায় চট্টগ্রাম বন্দর ইস্যু। রাজনৈতিক দলগুলোর আপত্তি থাকা সত্ত্বেও গত 17 নভেম্বর লালদিয়া ও পানগাঁও টার্মিনাল দুটি পরিচালনার দায়িত্ব দেয়া হয় ডেনমার্ক ও সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে। আর চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘমেয়াদী এবং স্পর্শকাতর এই সিদ্ধান্ত নিতে স্বল্প মেয়াদে দায়িত্ব থাকা অন্তর্বর্তী সরকার কেন তাড়াহুড়ো করল, এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতে। 4 ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলছেন, বন্দর ব্যবস্থাপনা বিদেশি বা দেশি কোম্পানির কাছে থাকবে, এই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। চুক্তি করার কোনো এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশের ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল, সেটার ধারাবাহিকতা যেন রক্ষা করার না হয়। আনফর্চুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে। আমরা মনে করছি আগের সরকারের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে। এটা যেহেতু একটা রাষ্ট্রের জন্য একটা বড় রকমের নীতিগত সিদ্ধান্ত, সুতরাং পরবর্তী পার্লামেন্ট না আসা পর্যন্ত এই নীতিগত সিদ্ধান্ত আর কেউ নিতে পারবেন না। মানতে নারাজ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। জনস্বার্থে করা রিটের নেপথ্যে অসৎ উদ্দেশ্য দেখছেন তিনি। কান নিয়ে গেলে চিলের পিছনে দৌড়াচ্ছে। আইন কানুন ভালো করে ব্যাখ্যা করলে ওনারা এই সিদ্ধান্তে থাকবেন না। দিস রিট পিটিশনার যিনি এসেছেন, উনি একজন ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন। মানে পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট। তার দাবি, জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার।
নিউমোরিং কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় 2023 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে। 5 আগস্টের পর দায়িত্ব নিয়ে একই পথে হাঁটছে অন্তর্বর্তী সরকারও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের মোবাইলে চালু হচ্ছে ভ্যালু অ্যাডেড সার্ভিস। অজান্তে কাটা হচ্ছে টাকা, বিভিন্ন সেবার নামে দেয়া হচ্ছে বিরক্তিকর কল। মেয়াদহীন ডাটায় গুনতে হচ্ছে বাড়তি অর্থ। নতুন সিম 100 টাকায় মিললেও রিপ্লেস করতে লাগে 345 টাকা। নম্বর ঠিক রেখে অপারেটর বদলেও ভোগান্তির শেষ নেই। বিদ্যুৎ গেলে মেলে না নেটওয়ার্ক। মঙ্গলবার বিটিআরসির অনলাইন গণশুনানিতে মোবাইল ফোন সেবা নিয়ে এসব অভিযোগ তুলে ধরেন গ্রাহকেরা। মোবাইল গ্রাহকদের সেবা সংক্রান্ত অভিযোগ ও মতামত জেনে তার ভিত্তিতে পদক্ষেপ নিতে গণশুনানির আয়োজন করে আসছে বিটিআরসি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অনলাইনে গণশুনানির আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা, যেখানে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অজান্তে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু করে টাকা কেটে নেওয়ার অভিযোগ তোলা হয়। সময়ে অসময়ে অপ্রয়োজনীয় সার্ভিসের নামে বিরক্তিকর ফোন কলের অভিযোগও আসে শুনানিতে। ডেটার মূল্য নিয়ে আপত্তি তোলেন গ্রাহকরা। নেটওয়ার্ক দুর্বলতায় ইন্টারনেট ব্যবহারে আছে ভোগান্তির অভিযোগও। মার্কেটার বা এই ধরনের জায়গা থেকে ফোন আসে, ওই সার্ভিসে আমি কখনো রেজিস্টার হইনি। এই ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো অটোমেটিক্যালি চালু হচ্ছে, আর চালু কাদের হচ্ছে যারা নিরক্ষর জীবনেও ইন্টারনেট ইউজ করেনি। সিম রিপ্লেস ফি 345 টাকা নিয়েও ক্ষোভ জানানো হয়। না জানিয়েই সিম রিসাইকেলের অভিযোগ করেন এক গ্রাহক। নম্বর ঠিক রেখে অপারেটর বদলেও ভোগান্তিতে পড়তে হয়। কল রেট 45 পয়সা থেকে কমানোর দাবি জানান কেউ কেউ। আমার সিম কার্ড অথবা কোনো কারণবশত আমার বন্ধ থাকতেই পারে, সেক্ষেত্রে যখন এটা পুনরায় আপনারা বিক্রি করে দিচ্ছেন, আমার যে তথ্যগুলো আছে তথ্যগুলো আপনারা বিক্রি করে দিচ্ছেন না। বিটিআরসি বলছে গণশুনানি উপলক্ষে 1,500 অভিযোগ জমা পড়েছে। যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপারেটর যে কোনো সার্ভিস চালুর পূর্বে যেটার সাথে তার টাকা কাটা যাবে, এটা কিন্তু তার অনুমতি নেয়। যদি কোনো ব্যক্তির এরকম অপিনিয়ন ছাড়া কোনো অপারেটর হয়, আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নেব। বর্তমানে দেশে মোবাইল ফোনের সচল সিম সংখ্যা 18 কোটি 80 লাখ। ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে 4টি অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে 28 জনকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানায়, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশু সহ বিপুল সংখ্যক লোকজন টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে ভোরে কোস্টগার্ড ও পুলিশের দুটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পাচারকারীরা পালিয়ে গেলেও সৈকতে জড়ো করা 28 জনকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় সমুদ্রপথে পাচারের পরিকল্পনা করছিল। সাতচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে পরীক্ষার্থীদের পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়েছে। দুপুরে পদযাত্রাটি শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগ এলে পুলিশের বাধার মুখে পড়ে। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে থানার সামনে অবস্থান নেন পরীক্ষার্থীরা। বিকেলে সেখান থেকে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে জলকামান ব্যবহার করে পুলিশ। পরে শাহবাগেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা। এই মুহূর্তে রাজধানী শাহবাগে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। 47তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু আজকে সকাল থেকে রাজপথে ছিল এই পরীক্ষার্থীরা, এবং এই মুহূর্তে যদি দেখায় কিছুক্ষণ আগেই কিন্তু ওই পরীক্ষার্থীরা যখন যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করে এই পুলিশি বাধা অতিক্রম করে, তখন কিন্তু তাদের উপর আসলে পুলিশি বাধা হয় এবং তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয় এবং তারপরেই কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায় যেই শিক্ষার্থীরা আছে তারা। এবং এই মুহূর্তে যদি বলি একটু, এই ঘটনাস্থলে কিন্তু পুলিশ আবার তাদের জায়গায় ফিরে এসেছে, অর্থাৎ শাহবাগের থানার সামনে যে ব্যারিকেডটি ছিল দুপুর থেকে, সেই দুপুরের ওই ব্যারিকেডের সামনে কিন্তু তারা আবার ফিরে এসেছে। এবং শিক্ষার্থীরা যদি একটু বলি, এই মুহূর্তে চারুকলার সামনে তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু ক্ষণে ক্ষণে মিছিল দিয়ে একটি জাগ্রত কণ্ঠস্বর কিন্তু আমরা কিছুক্ষণ পরপরই শুনতে পাচ্ছি। একটু যদি বলি, শাহবাগের এখানেই কিন্তু কিছুক্ষণ আগে 3টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এবং সেই
সময় কিন্তু দৌড়াদৌড়িতে হতাহত আসলে মানে দৌড়াদৌড়ি করার সময় আসলে শিক্ষার্থীদের কয়েকজন আহত হন, আমরা সেই চিত্র দেখেছি। এবং সেই মুহূর্তে যদি এখনের চিত্র যদি আমি একটু বলার চেষ্টা করি, দর্শক যেমনটি দেখাচ্ছি আসলে শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেডের সামনে আসার চেষ্টা করছেন এবং সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা। যদি একটু বলি, এখানে কিন্তু শিক্ষার্থীরা তখন যেই টিয়ার সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় সেই মুহূর্তে কিন্তু আসলে শিক্ষার্থীদের ইট নিক্ষেপ করে পুলিশদের উদ্দেশ্যে, এবং এই মুহূর্তে পুলিশরাও কিন্তু আসলে সর্বোচ্চ প্রোটোকল মেনটেন করে আসলে তারা কিন্তু অবস্থান করছেন। একাধিক ধাপে কিন্তু তারা আসলে অবস্থান করছেন। প্রথম ধাপে যদি একটু বলি, তারা কিন্তু শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য যেমন ব্যারিকেড রেখেছেন এখানে, এবং পাশাপাশি তারা কিন্তু এখানে আমরা দেখছি জল কামানও কিন্তু নিয়ে প্রস্তুত আছেন সেই পুলিশের সদস্যরা। একটু বলি দর্শক, এখানে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে আসলে ইট নিক্ষেপের একটা প্রবণতা আমরা দেখেছি। এখনো তাদের হাতে কিন্তু ইট রয়েছে এবং তাদের দাবি আসলে একটি, তারা কিন্তু বারবারই বলছেন যে আগামী পরশুদিন যেই বিসিএস 47তম বিসিএস পরীক্ষাটি রয়েছে, লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষা যাতে আসলে না নেওয়া হয়, অর্থাৎ লিখিত পরীক্ষার তারিখ যাতে পেছানো হয়, সেই জন্যই কিন্তু তারা আসলে বিগত কয়েকদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন, আন্দোলন করে আসছিলেন, এবং আজকে তাদের আন্দোলন কিন্তু চরম পর্যায়ে রূপ নিয়েছেন। কারণ আর মাত্র একটি দিন সময় আছে তাদের, এবং এই একটি দিনের মধ্যে কিন্তু তাদের আসলে জানতে হবে যে এই একটি দিনের মধ্যেই তাদের আসলে তাদের যেই কাঙ্ক্ষিত ফল, যে দাবিটি রয়েছে সেটি পূরণ করার জন্য তারা আসলে কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে 47তম শিক্ষার্থীদের যে আন্দোলনটি সকাল থেকে আমরা দেখছি তার সর্বশেষ তথ্যাবলী। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, সেই খবরাখবর শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। এদিকে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে সাভারের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। দুপুরে ডেইরি গেট এলাকায় জড়ো হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন, যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। পরীক্ষার নতুন সময়সূচি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। মেট্রো রেল ও বাসের এমআরটি ও র্যাপিড পাসের রিচার্জ এখন অনলাইনে। দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে অনলাইন সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। ঢাকার অন্যতম জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেলে দুটি কার্ড প্রচলন আছে। একটি ডিএমটিসিএল এর এমআরটি পাস ও অপরটি ডিটিসি এর র্যাপিড পাস। অধিকাংশ সময়ই দুটি কার্ডের রিচার্জ করতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর বিড়ম্বনায় পড়েন ব্যবহারকারীরা। এই ভোগান্তি কমাতে চালু হলো অনলাইন রিচার্জ পদ্ধতি। ডিটিসি নির্বাহী পরিচালক জানান, এখন থেকে এমএফএস সার্ভিস ব্যবহার করে সহজেই টপ আপ করতে পারবেন যাত্রীরা। আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করা যাবে, এবং আমাদের যে ডিজিটাল পেমেন্ট এটা বিস্তৃতি ঘটবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন জানান, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের পরিবহন ব্যবস্থা আরও উন্নত করা হবে। একটা সিমলেস ট্রানজিশন, যেটা শুধুমাত্র যাত্রীর ভোগান্তি, যারা আমরা ট্রাভেল করবো তাদের যেন এই ভোগান্তি থেকে আমরা বের হয়ে আসতে পারি। বিভিন্ন জায়গায় আমাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কেটে ধাক্কাধাক্কি করে উঠতে হয়, এটা যেন আমাদেরকে করতে না হয়। সফটওয়্যার ভিত্তিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে অ্যাপ তৈরির কাজ চলমান আছে উল্লেখ করে শেখ মঈনুদ্দিন জানান, রিচার্জে বৈচিত্র্য আনতে শিগগিরই যুক্ত করা হবে শারীরিক যোগাযোগবিহীন এনএফসি পেমেন্ট মেথড। ইটলিং এর ব্যবস্থার ভিতরেও এমআরটি কার্ডটা থাকবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ডেলিভারিতে গতি আনার পাশাপাশি প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে বহির্নগরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থানের সময় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্য নিয়ে আসা বাল্ক ও কন্টেইনারবাহী জাহাজগুলো কোনো রকম অপেক্ষা না করে জেটিতে বাথিং সুবিধা পাওয়ায় লাখ লাখ ডলার সাশ্রয় হচ্ছে শিপিং কোম্পানিগুলোর। শাখাও ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত আগস্ট মাসও তীব্র জাহাজ জটের কবলে পড়ে দিশেহারা হয়ে উঠেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্য নিয়ে আসা মাদার ভেসেলগুলোকে 5 থেকে 7 দিন পর্যন্ত বহির্নোঙরে অলস সময় কাটাতে হয়েছে প্রধান জেটিতে বার্থিং পাওয়ার অপেক্ষায়। এমনকি জট নিরসনে ব্যর্থ হয়ে অন্তত 15টি জাহাজকে বহর থেকে বাদ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল বন্দর কর্তৃপক্ষ।
পরিবহন ধর্মঘট ছিল, এনবিআর কলম বিদ্যুৎ ছিল, ঈদ ছিল, সব কিছু মিলে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যার জন্য আমরা বলেছিলাম যে একটা ব্রিদিং টাইম দিতে হবে, হঠাৎ করে ডিসিশন নিতে হবে না, কিন্তু সেটা ওভারকাম হয়ে গেছে। সেই ওভারকাম হওয়ার পিছনে ড্রাই ডক যারা অপারেট করতেছেন নৌবাহিনী, ওদেরও আন্তরিক সদস্য ছিল, সব মিলিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হয়েছে। তবে বন্দর কেন্দ্রিক রাজনৈতিক স্থিরতা ফিরতে শুরু করলে সেপ্টেম্বর থেকে জাহাজ জটের পরিস্থিতিও ক্রমশ বদলাতে শুরু করে। গত 2.5 মাসে পণ্য নিয়ে আসা কোনো জাহাজকেই বহির্নোঙরে অপেক্ষা করতে হয়নি। দিনের প্রতি জোয়ারেই বহির্নোঙর থেকে সরাসরি জাহাজ চলে আসছে প্রধান জেটিতে। অক্টোবরে আমরা 18 দিনে নিয়ে এসেছি, আউটার অ্যাঙ্করেজে কোনো কন্টেনার জাহাজকে ওয়েটিংয়ে থাকতে হয়নি, এবং নভেম্বরে আমরা প্রায় 19 দিন নিয়ে এসেছি। আমরা এটা সম্ভব করতে পেরেছি সামগ্রিকভাবে বেশ কিছু ট্যাকটিক্স ইউজ করার জন্য, বেশ কিছু টেকনিক ইউজ করার জন্য। অথচ বহির্নোঙরে বার্থিং অবস্থানের জন্য প্রতিদিন 15 থেকে 20,000 মার্কিন ডলার ড্যামারেজ গুনতে হতো প্রতিটি জাহাজকে। বর্তমানে জট না থাকায় সে খরচ মুক্ত জাহাজ ব্যবসায়ীরা। একটা জাহাজ আগে যেভাবে 5 থেকে 6 দিন পর্যন্ত ওয়েটিং থাকতে হতো, তাহলে এটা বিশাল অঙ্কের টাকা যেত, প্রত্যেক শিপিং এজেন্টরা এই ক্ষতিটা গুনতে হতো। এখন সেটা হচ্ছে না, এখন জাহাজ আসার সাথে সাথে সেই জাহাজটা বার্দিং পাচ্ছে। অবশ্য জুলাই থেকে অক্টোবর গত 4 মাসে গতি ফিরেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যেও। এই সময়ে চট্টগ্রাম বন্দরে যেমন 12 লাখ কন্টেনার এবং 4 কোটি 52 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজ এসেছে 1422টি, যা গত বছরের এই সময়ের তুলনায় 11% বেশি। এখন জাহাজের টার্নারাউন্ড টাইম কমে গেছে, যার জন্য জাহাজের সংখ্যা কমে গেছে এবং জাহাজের যেটা আর্থিক আছে এটা অনেক সাশ্রয় হচ্ছে, যার কারণ জাহাজের আপনার দ্রুত গতিতে জাহাজের অপারেশনটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে গড়ে 15টি জাহাজ প্রধান জেটিতে বার্থিং সুবিধা পাচ্ছে। সেই সঙ্গে উঠানামা হচ্ছে আমদানি রপ্তানির 8,000-এর বেশি কন্টেনার, আর 4,000 কন্টেনার ডেলিভারি হয় বন্দর থেকেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে রাজধানীর অন্যতম জলাশয়ে করাইল ঝিল। জলাশয়ের পরিবর্তে এখন সেখানে শুধুই ঘনবসতি। নিম্ন আয়ের মানুষরা থাকলেও দখলদারদের তালিকায় আছেন সিটি কর্পোরেশন কর্মচারী থেকে শুরু করে প্রভাবশালীরা। শিগগিরই উচ্ছেদ অভিযানের আশ্বাস রাজুকের। এম এ আজিমের রিপোর্ট। দেখে ঘন বসতি মনে হলেও এটি রাজধানীর একটি জলাশয়। মহাখালীর টিএনটি খেলার মাঠ সংলগ্ন করাইল ঝিলটি এখন রূপ নিয়েছে বস্তিতে। গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ঝিলের জলের মাঝখানে। তবে এখানে এখন শুধুই ঘন বসতি, দেখা নেই জলের। তাহলে কারা কিভাবে বছরের পর বছর ধরে দখলে রাখছে রাজধানীর এই করাইল ঝিলটি, জানতে চাই আমরা। ঝিলের খোঁজে বসতির গলি ধরে হাঁটতে থাকি আমরা। শেষ প্রান্তে দেখা মেলে মৃত সামান্য প্রায় একটু জলাশয়। সেখানেও নতুন করে নজর পড়েছে দখলদারদের। বাঁশের মাচা তৈরি করে একের পর এক ঘর তুলেছেন প্রভাবশালীরা। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে বাঁশকাঠ ফেলে পালান তারা। দখলদারদের পরিচয় জানতে চাইলে ভয়ে যেন বোবা হয়ে যায় সবাই। কারা উঠাইতেছে এগুলো চিনি নেই আমি নতুন, সঠিকটা বলতে পারবো না আমি কারা করে। নাম বলেন দুই একজনের নাম। কি কম দি মিস্ত্রি আয়া 4-5 টাকা কাজ করে। ঝিল তো কেউ দখল করতেছে না, ঝিল তো যার মতন সে উঠাইতেছে, যার মন চাইতেছে সেও, যার টাকা আছে সে উঠাইতেছে। এবার দীর্ঘদিন ধরে বসতি গড়ে ঝিল দখলে রাখা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে চাই আমরা। তবে সবারই দাবি দখলদারদের থেকে ভাড়া নিয়েছেন তারা। আমি কথা বলতাম না কেরা এটার নায়ক এটা আমরা বলতে পারবো না। আমরা বাড়াইতে আমার বাড়ি অনেক দূরে। ভাড়া আদায়কারীদের তালিকায় আছে প্রভাবশালীদের নাম, যাদের অধিকাংশই সিটি কর্পোরেশনের কর্মচারী। এর মধ্যে অন্যতম সুপারভাইজার আব্দুল হাকিম। হাকিম কি করে উনি সিটি কর্পোরেশনে? সুপারভাইজার। হাকিমের সঙ্গে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। ঝিল ভরাটের পর তোলা ঘর বিক্রি হয় 3 থেকে 4 লাখ টাকায়। তার মানে এক একটা ঘর প্রতি কত? 4 লাখ টাকায় বিক্রি হয়। একটি ঘর থেকে 3 থেকে 4 লাখ টাকা উঠলে হিসেব বলছে ঝিলে থাকা শতাধিক ঘর থেকে কয়েক কোটি টাকা হাতিয়েছেন দখলদাররা।
প্রকাশ্য দখল চলমান থাকলেও নিশ্চুপ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কারণ জানতে রাজুক ভবনে সময় সংবাদ। প্রথমে অসহায়ত্বের কথা বললেও পরে দ্রুতই উচ্ছেদের আশ্বাস দেন রাজুকের এ শীর্ষ কর্মকর্তা। তবে এইটা যদিও আমাদের মানে ওইভাবে মালিকানাধীন না, কিন্তু আরেক অর্থে আমাদের আওতাধীন মানে এই ড্যাপের এরিয়াভুক্ত সব জায়গায় তো আমরা রেগুলেটরি করি, তাই না? কালকে আমি এটা টিম পাঠাবো, আমার অথরিটি অফিসার যাবে, যাই তারা দেখবে যে অ্যাকচুয়ালি কারা করতেছে, কি করতেছে। 2019 সাল থেকে রাজধানীর জলাশয় রক্ষায় সিটি কর্পোরেশন রাজুক সহ 10 প্রতিষ্ঠানকে সমন্বিত কাজ করার সুপারিশ করে আসছে নদী রক্ষা কমিশন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। খাবার না দেয়া, মারধর করা, ধর্ষণ কিংবা যৌন হয়রানি, ভাগ্যের চাকা ঘোরাতে বিদেশ গিয়ে এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন বহু নারী। কেউ আবার ফিরেছেন লাশ হয়ে। এসব ঘটনার মধ্যে গেল 3 বছরে প্রবাসে যাওয়া নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 57%। এই ছন্দপতন ঠেকাতে নারী কর্মীর সুরক্ষা নিশ্চিত করা ও দক্ষতা উন্নয়নের পরামর্শ অভিবাসন সংশ্লিষ্টদের। জিন্নাতারা যশোয়া রিপোর্ট। ওয়াশিং মেশিনের ভিতরে যাতে ধরছে, ওরে মারে করে চিকুর দিছি, ঘরে কইছে কয় তুই তো এখনো মরস নাই। ম্যাডাম এক জায়গায় গেছে, সুযোগ পাইলেই ডাক দিব এদিকে আয়। ভাগ্য বদলের স্বপ্নে বদলে গেছে জীবনের গল্প। এখন কেবল বয়ে বেড়াচ্ছেন তিক্ত অভিজ্ঞতার ঝুলি। গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হন এই নারীরা। দেয়া হতো না খাবার, চলতো মারধর ও যৌন হয়রানি। প্রতিবাদ করলেই বলা হতো টাকা দিয়ে কিনেছি তোদের। ম্যাডাম আপনি যাওয়ার পরে বাবা আমার রুমে আসে কেন, আমরা কিন্তু আমরা এই ধরনের তা পছন্দ করি না। ভাই গেছে এমনি, কি হয়েছে, কিছু হবে না, তোর আমি টেহাদে রাখিনি। কোনো একটা বাড়ি নাই, শুধু হলো মরুভূমি, তখন তো আরো ভয় করে। একদিনকে চুলার ভিতরে রান্না করতে যাই, এখানে আমার পুড়েই ফেলাইছে। কোনো মতে ফিরেছেন দেশে, তবে দেশে ফিরেও খুব একটা সহায় হয়নি ভাগ্য। প্রতিনিয়ত দেখতে হচ্ছে সমাজের বাঁকা চাহুনি। দেশে ফিরে আইসা আমরা এখন মানুষের কাছে কাঙ্গালি হিসেবে থাকে, যেখানে যায় দূর দূর করে খেদায় দেয়। কাম ধরে তুবা করছে, আমরা আর বিদেশ যাবো না। বিদেশে নারী কর্মীদের এমন হয়রানি ও অত্যাচার নিয়ে নানান সমালোচনার মাঝে কমছে বিদেশগামী নারীদের সংখ্যা। বিএমইটির তথ্য, করোনার পর 2022 সালে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ নারী কর্মী প্রবাসে যান। এরপর 2025 সালের অক্টোবর পর্যন্ত প্রায় 3 বছরে নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 56.6%। নারী কর্মীর সংখ্যা কমার পেছনে দক্ষতার ঘাটতি ও নারী নির্যাতনকে অন্যতম কারণ হিসেবে দেখছে অভিবাসী নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান রামরু। দীর্ঘ সময় কাজ করতে হয়, ফিজিক্যাল ফিটনেস একটা বড় ব্যাপার। একই সাথে দক্ষতাটা বাড়ানোর জায়গায় এবং দক্ষতা এবং তার স্পেশাল যে ইন্ডিকেটরগুলো রয়েছে, বহু মেয়ে আসলে যে ফেরত এসছে, নানাভাবে অত্যাচারিতর মধ্যে অভিজ্ঞতা নিয়েও ফেরত এসছে। সো ওগুলো হয়তো ছোট ছোট করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নারী গৃহকর্মী হিসেবে যায় সৌদি আরবে, আর সেখানেই অত্যাচারের অভিযোগ সবচেয়ে বেশি। তাই যেসব দেশে নারীর নিরাপত্তা ঝুঁকি কম, সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, সেসব দেশে নারীদের বহুমুখী খাতে পাঠানোর পরামর্শ এই অভিবাসন বিশ্লেষকের। গার্মেন্টসে বা কেয়ার গিভার হিসেবে আমরা কিন্তু আমাদের নারীদের পাঠাতে পারছি না, আমাদের গৃহকর্মী অনেক বেশি যাচ্ছে। বিদেশে যাবে, অবশ্যই কাজ করতে যাবে, কিন্তু সেটা যদি সুরক্ষাটা আমরা তাকে দিতে পারি এবং সেখানে সে অনেকের সাথে কাজ করছে বা এমন দেশগুলোতে কাজ করছে যেখানে তার ঝুঁকিগুলো কম, আমি মনে করি সেটি ইতিবাচক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশনের তথ্য অনুযায়ী গেল 21 বছরে প্রায় 12.5 লাখ নারী কর্মী বিদেশে গিয়েছেন। তবে এই সময়ে কতজন নারী কি অবস্থায় দেশে ফিরেছেন তার সঠিক তথ্য নেই সংশ্লিষ্ট সরকারি কোনো দপ্তরে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। আগামী 30 নভেম্বর পর্যন্ত ঋণ পুনঃতফসিলের সুযোগ নিয়ে খেলাপির তালিকা থেকে বের হওয়ার সুযোগ রেখেছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত ও বাজার চাহিদা কমে যাওয়া কোম্পানিগুলো এর সুযোগ নিতে পারবে। তবে ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঢালাও এই বিশেষ সুবিধা শৃঙ্খলা নষ্ট করতে পারে। কোভিডের সময় দেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আপৎকালীন বিবেচনায় বিশেষ সুবিধা দেয়া হলেও বর্তমানে ওই প্রতিষ্ঠানগুলোর চাহিদা কমেছে। এমন প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হয়ে এলসি খোলা ও ঋণ গ্রহণের মতো অসুবিধায় ভুগছে একই গ্রুপের উৎপাদনশীল বৃহৎ প্রতিষ্ঠান। এছাড়াও অনেক প্রতিষ্ঠান সময়ের সাথে বাজারের চাহিদা হারিয়েছে। তারা সহ 30 নভেম্বর পর্যন্ত ঋণ খেলাপিদের বিশেষ সুবিধায় এক্সিট দেওয়ার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের। 2% ডাউন পেমেন্ট দিয়ে এই সুবিধায় 10 বছরের জন্য ঋণ পুনর্গঠন করা যাবে। 31 ডিসেম্বর পর্যন্ত আবেদনের প্রেক্ষিতে পরবর্তী 6 মাসের মধ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের আবেদন নিষ্পত্তি করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেহেতু পলিসির যে এন্ড পিরিয়ডটা ডিসেম্বর,
তো সেটাকে পুরোটা কভার করতে গেলে নভেম্বর পর্যন্ত যদি যেটা হয় তাদেরকেও এই সুযোগের আওতায় আনা যায়। এ ধরনের বিশেষ সুবিধার কমিটিতে বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণ শৃঙ্খলা নষ্ট করবে বলে মনে করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান। সেন্ট্রাল ব্যাংক কোনোদিনও কোনো অ্যাপ্রুভাল প্রসেসের সঙ্গে জড়িত হওয়া উচিত না, এখানে প্রবলেম শুরু হয়ে যায়। সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব পুরোপুরি দায়িত্ব মানে সুপারভিশন মনিটরিং করা। এর আগে এক্সিট সুবিধা নেওয়া অনেক ঋণ গ্রহীতা 4 বছর পর একবারে পুরো টাকা পরিশোধ করতেন। নতুন নির্দেশনা অনুযায়ী ঋণ গ্রহীতাকে ত্রৈমাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে এবং বার্ষিক পরিশোধের পরিমাণ বকেয়া ঋণের 20% নিচে হতে পারবে না বলে জানানো হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অতীতে নখদন্তহীন বাঘ হিসেবে পরিচিত দুদকের নখ ও দাঁত এখনও পুরোপুরি গজায়নি। দুদক সম্পর্কে এমন মূল্যায়ন খোদ সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের। তিনি বলেন, আগামী দিনে দুদকে কেউ চাপ সৃষ্টি করলে তাদের নাম প্রকাশ করা হবে। সময় জাতীয় নির্বাচনে প্রার্থীদের হলফনামায় সম্পদের তথ্য খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। 2004 সালে দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন কমিশন হিসেবে পথ চলা শুরু হয় দুদকের। গেল 21শে নভেম্বর পথ চলায় 21 বছর অতিক্রম করেছে এই সংস্থাটি। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া বর্তমান কমিশন জানান দেয়, গেল 1 বছরে প্রায় 26,000 কোটি টাকার সম্পদ জব্দসহ নানা সফলতার কথা। দুদক চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল, নখদন্তহীন হিসেবে পরিচিত প্রতিষ্ঠান বর্তমানে কতটা শক্তিশালী? বলেন, কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে। নখদন্তহীন প্রতিষ্ঠান কি না, দুদকের দাঁতও যতটা শার্প হওয়া দরকার ছিল ততটা শার্প এখনো হয়নি, নখও পুরোপুরি গজায়নি, মাঝামাঝি একটা পর্যায়ে আছে। আমরা আশা করি সবার সহায়তায় দন্ত সর্বস্ব এবং নখ সর্বস্ব প্রকৃত একটি ভালো প্রতিষ্ঠানে পরিণত হবে। যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন আমরা তাদের নামও প্রকাশ করে দেব। আসন্ন জাতীয় নির্বাচনে কালো টাকা দৌরাত্ম থাকতে পারে আশঙ্কা করে দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থীদের হলফনামায় দৃষ্টি থাকবে দুদকের। বড় বড় সন্দেহ তো সেই সন্দেহের কাজগুলি আমরা আগে পরীক্ষা করে আমরা হয়তো নির্বাচন কমিশনকে বলতে পারতাম যে এগুলিতে আমাদের সন্দেহ আছে, এগুলিতে আরও পরীক্ষা নিরীক্ষা করা দরকার। কাজে আমাদের হাতে সময়টা খুবই কম। এই কম সময়ের মধ্যে আপনারা হুইসেল ব্লোয়ার হিসেবে যেগুলিকে ব্লো করবেন আমরা সেগুলিতে আমরা চেষ্টা করব আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে পরীক্ষা করে আমরা নির্বাচন কমিশনকে জানাতে। নির্বাচন পরবর্তী সময়ে না করার তো কোনো কারণ নাই, আমরা 100 বার করব, 100 বার করবো। আমাদের এটা নিয়ে আমাদের মানে আমরা উই আর নট শাই। তবে ওই যাবার আগের কথা আপনাদের পুরনো প্রশ্ন আসতে হয়, নির্বাচনের পরেও কি আপনাদের একই চেহারা থাকবে, না চেহারাটা একটু মলিন হবে, নাকি একটু উজ্জ্বল হবে? তো কাজে সেই ক্ষেত্রে আমাদের চেহারাটা কীরকম রাখতে হবে আপনারা জাতির বিবেক হিসেবে আমাদের সাহায্য করবেন, আমরা যেন সেই জায়গায় থাকতে পারি। গত 1 বছরে দুর্নীতির ধরনে পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। কালো টাকার ছড়াছড়ি কমাবার জন্য। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের বার্তা বিভাগের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে বাসার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মগবাজার ইনসাফ বারাকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান তার সহকর্মীরা। তারা জানান সকালে অফিস শেষে দুপুরের পর বাসায় যান সজল। বাসাটির বাসিন্দারা জানান সিঁড়িতে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নেন তারা। মাজহারুল ইসলাম সজল দীর্ঘ 12 বছর সময় টেলিভিশনে কর্মরত ছিলেন। তিনি 2 শিশু সন্তান, স্ত্রী, মা বাবা সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ওনার দরজার সামনে শুয়ে আছে। পরে আমি বাড়িওয়ালার ফোন দিলাম, বাড়িওয়ালা আসলো, আমার লোক আসছিল, আমরা দুজন দেখে তাড়াতাড়ি করে আমরা হসপিটাল নিয়ে আসলাম। সুস্থ থাকতো আমরা যদি আসতাম ও আমাদের দেখে ঠিক হয়ে যেত। মানে আমাদের সম্পর্কটা এরকমই, আমরা এরকম ক্লোজ বন্ধু, কিন্তু ধরেন ওর সামনে আসার সময়টা হলো না। পুরোটাই আনএক্সপেক্টেড আর কি, একদম চোখের সামনে জলজন্ত একটা মানুষ, মানে তখন একবারের জন্য মনে হয় নাই যে মানে এই মানুষটা কিছুক্ষণ পরে মারা যাবে। 12 বছর আমরা একসঙ্গে কাজ করি, আর ও কিন্তু ছবি তুলতে খুব পছন্দ করতো, খুবই স্নেহ করতো। কখনো কোনো সময় আমাকে কখনো একটা বকা দেয় না, কখনো ইয়ে করে। এবার রংপুর বিভাগের খবর।
ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে রংপুর অঞ্চল। গত 16 বছরে এই অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে অন্তত 185 বার। গবেষকরা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের পাশাপাশি অবশ্যই ভূমিকম্প সহনশীল অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 100 বছরের বেশি পুরনো শহীদ মুসলিম উদ্দিন ছাত্রাবাসটি গেল কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করেছে সিটি কর্পোরেশন। তবে অপসারণে উদ্যোগ নেওয়া হয়নি। ভবনগুলো ঘিরে 2টি টিনশেড বিল্ডিংয়ে 40 জন শিক্ষার্থী থাকছেন। জানান, ছোট বড় ভূমিকম্প ছাড়াও যে কোনো সময় এসব ভবন ধসে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়। তীব্র মাত্রায় যদি ভূমিকম্প ঝরে পড়ে বা ধসে যায়, তাহলে আমাদের পাশে যে বিল্ডিংটি রয়েছে সেখানে তো সেম পরিমাণেই ক্ষয়ক্ষতির একটা ঝুঁকি থাকতেছে। এই দুইটা ভবন যদি ধসে এই আমাদের থাকার ঘরগুলোতে পড়ে, তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঝুঁকিপূর্ণ যেগুলো ভবন যেগুলো আমাদের এখানে আছে, এগুলো যদি ভেঙে মেরামত করা হবে বা ঠিক করা হয়, তাহলে মোটামুটি আমরা নিজেদের একটু সেফ মনে করবো। এখানে রেড জোনের তালিকায় রংপুর থাকলেও সুরক্ষায় দীর্ঘ সময়ে নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। এখনও অর্ধশতাধিক পরিত্যক্ত ভবন সাময়িক সংস্কার করে চলছে সরকারি কার্যক্রম। অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন ও বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণে বাড়ছে ক্ষয়ক্ষতির ঝুঁকি। তবে সিটি কর্তৃপক্ষের দাবি, মাস্টার প্ল্যান না থাকায় পরিকল্পিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। গেজেট না হওয়ার কারণে আমরা সেই গাইডলাইন অনুযায়ী বর্তমানে আমরা উন্নয়ন কাজ করতে পারতেছি না, যার কারণে রংপুর অপরিকল্পিতভাবে উন্নয়ন হচ্ছে এবং ট্র্যাডিশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, যার কারণে পরিকল্পিত উন্নয়ন রংপুরে সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে উদ্যোগ না নিলে ক্ষতির সংখ্যা বাড়তেই থাকবে। আমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, আমরা যদি বিল্ডিংগুলো কোড মেনে তৈরি করতে পারি বা ব্রিজগুলো কোড মেনে তৈরি করতে পারি, তাহলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচা সম্ভব। আবহাওয়া অফিসের তথ্য মতে 2009 সালের আগস্ট থেকে 2025 সালের 21 নভেম্বর পর্যন্ত এই অঞ্চলে 185 বার ভূকম্প অনুভূত হয়েছে। উৎপত্তি স্থল রংপুর অঞ্চলে না হওয়ায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবে সাম্প্রতিক সময়ে দেশেই ভূকম্পের উৎপত্তি স্থল হওয়ায় আতঙ্ক বাড়ছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই গণভোট, ব্যালট হবে রঙিন, শিগগিরই দেশ জুড়ে প্রচারণা শুরু। আজকালের মধ্যে অধ্যাদেশের গ্যাজেট জারি, জানালেন আইন উপদেষ্টা। গণতন্ত্র উত্তরণে ফেব্রুয়ারিতে ঝামেলামুক্ত ভোটের আশা বিএনপির। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেখছেন মির্জা ফখরুল। প্রার্থিতা নিয়ে কিছু সমস্যা থাকার কথা স্বীকার। এবং বন্দর বিদেশিদের হাতে গেলে ঝুঁকিতে পড়বে সার্বভৌমত্ব। চুক্তির এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের, দাবি রিটকারী আইনজীবীর। নাকচ অ্যাটর্নি জেনারেলের রায় 4 ডিসেম্বর। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। রুদ্র, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।